দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিনে বাংলার নিয়মিত আয়োজন আজকে ডক্টর অনুষ্ঠানে আপনাদের সাথে উপস্থিত আছি আমি ডক্টর নাসরিন কাদের। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি বুধবার নিউ ইয়র্ক সময় সন্ধ্যা 7টায়। এই অনুষ্ঠান সাজানো হয়েছে আপনাদের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের উত্তর নিয়ে। প্রতিটি অনুষ্ঠানে একজন বিশিষ্ট চিকিৎসক আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনাদের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন ডক্টর মমতাজ জাহান। ডক্টর মমতাজ জাহান MBBS পাশ করেছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে, এরপর FCPS কমপ্লিট করেছেন OBGY অথবা গাইনি, যেটা কিনা স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যার উপর। এরপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করেন তৎকালীন PG হসপিটালে। এরপর অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ করেছেন মিডফোর্ড হসপিটাল। এরপর চলে আসেন সুদূর আমেরিকায়, রেসিডেন্সি কমপ্লিট করেন ব্রুকলিন হসপিটাল মেডিকেল সেন্টারে। এরপর বোর্ড সার্টিফিকেশন পান ফ্যামিলি মেডিসিনের উপর। বর্তমানে অ্যাটেন্ডিং ফিজিশিয়ান এবং ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কাজ করছেন ব্রুকলিন হসপিটাল মেডিকেল সেন্টার এবং অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ করছেন কর্নেল হসপিটাল। আসুন কথা বলি ডক্টর মমতাজ জাহান। ডক্টর মমতাজ জাহান, ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ ডক্টর নাসরিন কাদের, আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানাই সিনে বাংলাকে আমাকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আজ আমরা কথা বলছি প্রেগন্যান্সি রিলেটেড প্রবলেম অথবা গর্ভবতী মায়েদের সমস্যা নিয়ে। আসুন জেনে নিই গর্ভবতী মায়েদের সম্বন্ধে সমস্ত বিষয়গুলো। ডক্টর জাহান, গর্ভবতী মাদের সবার আগে আমাদের জানতে হবে যে প্রেগন্যান্সি নর্মাল অথবা একটা স্বাভাবিক অবস্থা মেয়েদের জীবনে, এটা কোনো রকম অ্যাবনর্মাল অবস্থা চিন্তা করাই যাবে না। এটা স্বাভাবিক অবস্থা। তার মানে মেয়ে মানুষ এক উপযুক্ত বয়সে প্রেগনেন্ট হবেই এবং প্রেগনেন্সিকে একদম স্বাভাবিকভাবে আমাদেরকে নিতে হবে। তার মানে প্রেগনেন্সি শুরু থেকে ডেলিভারি পড়া পর্যন্ত এটা সম্পূর্ণ ফিজিওলজিক্যাল। কিন্তু যেহেতু প্রেগনেন্সির সাথে আমাদের শরীরের বিভিন্ন অংশে পরিবর্তন হয়ে থাকে, যার জন্য আমাদের জানতে হবে যে আমাদের কি করা উচিত। তো যতগুলো সিস্টেম আছে, যেমন কার্ডিওভাস্কুলার হৃৎপিণ্ড সিস্টেম, তারপরে লাং যেমন আমাদের ফুসফুসের সিস্টেম, তারপরে কিডনি, তারপরে আমাদের মেটাবলিক, তারপরে আমাদের কিডনি এবং স্কিন সিস্টেম। তো সুতরাং আসি কার্ডিওভাস্কুলার সবচেয়ে ইম্পর্টেন্ট, যেখান থেকে বাচ্চাকে অক্সিজেন দেওয়া হবে এবং বাচ্চা আস্তে আস্তে গ্রো করবে মায়ের পেটে। সে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কার্ডিওভাস্কুলার। তার মানে তখন মেয়েদের হার্ট রেট বেড়ে যাবে, তারপরে মেয়েদের ব্লাড প্রেশার কমে যাবে, তারপরে ওদের হার্টটা একটু বেশি মাত্রায় কাজ করবে, তারপরে হার্ট একটু বড়ও হয়ে যাবে এবং সবগুলো হচ্ছে প্রেগনেন্সি মাকে বাচ্চাকে ঠিকমতো অক্সিজেন দেওয়ার জন্য। এবং এই বাচ্চা আস্তে আস্তে গ্রো করবে। এই সমস্যাটা আস্তে আস্তে চেঞ্জ হতে 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 ঠিক এক পর্যায়ে যখন 8 মাস 8.5 মাস বাচ্চার পেটের মধ্যে বয়স হবে, তখন একটা প্ল্যাটু হয়ে থাকবে। তখন থেকে ডেলিভারি পড়া পর্যন্ত কার্ডিওভাস্কুলার চেঞ্জটা ওইভাবে থাকবে। যেই বাচ্চা ডেলিভারি হয়ে গেল সবকিছু নর্মালে চলে আসবে। এটা সময় লাগে নর্মালে আসতে। তো সেই জন্য বলছি প্রেগনেন্সিতে যতগুলো চেঞ্জ হবে, যতগুলো পরিবর্তন হবে, সবগুলোকে আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিয়েছেন যে স্বাভাবিকভাবে নিতে হবে। আমাদের নিঃশ্বাসে বেশি বেশি রেসপিরেশন হবে, যেখানে আমরা মিনিটে 12 বার 14 বার রেসপিরেশন নিই, ওখানে দেখা যাবে মিনিটে 20 বার রেসপিরেশন নিতে হচ্ছে। অল্প একটু হাঁটাহাঁটি করলে একটু টায়ার্ড লাগবে, তারপরে একটু বারবার খেতে ইচ্ছা করবে, কারণ বাচ্চাদের তো নিউট্রিশন পুষ্টি দরকার। এই জন্য বারবার প্রেগনেন্ট মহিলা দেখবেন সাধারণত নিজের খাবার নিজের সাথে করে নিয়ে হাঁটে, কারণ তারা বুঝতে পারে যে আমাদেরকে এখন খেতে হবে। তো সুতরাং তারা এরকম একটা সিস্টেমই ডেভেলপ করে নেয় শরীরের মধ্যে, যে তাদের খাবার তাদের সাথেই থাকে। তারপর আস্তে আস্তে কিডনির মধ্যে বারবার পেশাব লাগবে, এই জন্য বেশি করে পানি খেতে হবে। বাচ্চা পানির মধ্যেই থাকে, তো পানির মধ্যে সাঁতার কাটে, পানির মধ্যে খেলাধুলা করে, পানির মধ্যে, এবং মা বুঝতে পারে কোন সময় তার বাচ্চা পানি দরকার। বেশি বেশি হাঁটা, বেশি বেশি নড়াচড়া করতেছে, মা বুঝতে পারে যে চট করে গিয়ে পানি খায় কিংবা চট করে গিয়ে জুস খায় কিংবা ফ্রুটস খায়। বাচ্চা একটা দিতে থাকে, সিগন্যাল দিতে থাকে মাকে যে তোমার এখন খাওয়া দরকার। তারপরে হচ্ছে দেখ একটু ভারী শরীর ভারী হলে হাঁটাহাঁটিতে একটু কষ্ট হয়, একটু মেরুদণ্ড কার্ভেচারটা একটু চেঞ্জ হয়, সেজন্য একটু হিল ছাড়া স্যান্ডেল পরা ভালো। হিল সহ স্যান্ডেল পরলে একটু অসুবিধা, সেই জন্য হিল ছাড়াই স্যান্ডেল পরা ভালো। সবচেয়ে
ইম্পর্টেন্ট হচ্ছে হাঁটাহাঁটি করতে হবে। আচ্ছা। সবসময় বসে থাকলে অন্যরকম সমস্যা দেখা যায়, যেমন ডক্টর জাহান, আমাদের কিন্তু অলরেডি কল চলে আসছে মুন্নি ভার্জিনিয়া থেকে। মুন্নি, বলুন আপনার প্রশ্ন। ওয়ালাইকুম সালাম। অনেক দিনের মধ্যে আপনাদের অনুষ্ঠানটা দেখতেছি, কিন্তু কল করতে কিন্তু কবে পাচ্ছি না, আজকে পালাম। তো এই সমস্যাটা হচ্ছে আমার আম্মা আচ্ছা বেশ কিছুদিন যাবত ওনার হাত পা জ্বলে, কি বলবে, তিনি বাংলাদেশে থাকেন। আচ্ছা 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 তো ওনার হাত পা জ্বলে, সামটাইম পেটে, সামটাইম পায়ে, সামটাইম গাড়ে, সামটাইম মুখে, সামটাইম আচ্ছা 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 মানে এক জায়গায় থেকে আরেক জায়গায় শুধু যেতে থাকে উনি বলে। তো ওইটা জন্য কি করতে পারি? আচ্ছা আপনার আম্মা বাংলাদেশে থাকেন, আপনার আম্মার বয়স কত? ওনার বয়স 52 আর ওনার ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা আসলে কথা বলছি প্রেগনেন্সি কিন্তু আপনি জানতে চাচ্ছেন আপনার আম্মার কি করা উচিত। আসলে আমি আসলে যেহেতু আপনার আম্মার বয়স 52, আপনি বলেছেন ওনার ডায়াবেটিস আছে, এবং তাহলে আমাদের দেখতে হবে ওনার ডায়াবেটিস কন্ট্রোলে আছে কিনা, ওনার ব্লাড প্রেশারটা কেমন আছে, ওনার এনিমিয়া অথবা রক্তশূন্যতা আছে কিনা, আর একটা জিনিস দেখতে হবে থাইরয়েড লেভেল। এই চারটা জিনিস কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি আচ্ছা হ্যাঁ, তাহলে এই চারটা জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি সব নরমালে থাকে, এরপরেও যদি আপনার আম্মার হাত পা জ্বালা করে, তাহলে কিন্তু ওনাকে অবশ্যই কোনো ডাক্তারের কাছে যেতে হবে, ওনার ডাক্তারের আন্ডারে থাকতে হবে। কারণ কোনো নিউরোলজি আসলে আগে প্রথমে আপনি একজন মেডিসিনের ডাক্তারকে দেখান। মেডিসিনের ডাক্তার যদি মনে করেন ওনার কোনো নিউরোলজিক্যাল সমস্যা আছে, তাহলে উনি রেফার করবেন নিউরোলজির কাছে। কাজে আগে আপনি একজন মেডিসিনের ডাক্তারের সাথে দেখা করুন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ডক্টর জাহান, আমরা আসলে কথা বলছিলাম গর্ভবতী মাদের কিডনির সমস্যা হয়। আচ্ছা, কিডনিতে পেশাব বারবার হয়। আরেকটা কল চলে আসছে, আজকে বোধহয় অনেক কল আসবে। মুক্তা লাইনে আছেন, মুক্তা বলুন। হ্যালো হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার। আমার সমস্যা হলো, আমি প্রেগনেন্ট ছিলাম 2010-এ। আমার একবার একটা বাচ্চা নষ্ট হয়ে গেছিল দেশে থাকতেই। তো আমি এখানে যে আসছি, মানে 1.5 মাসের বাচ্চা পেটে ছিল। এখানে যখন আসি, আমি আসছি যে নভেম্বরের 16 তারিখে এখানে আসছি, 17 তারিখ। তো যখন আসছি তখন আমার বাচ্চাটা পেটে ছিল 1.5 মাসের। তো বাচ্চাটা মানে তখন ঠিকই ছিল, 2টা বাচ্চা ছিল। 2টা বাচ্চা থেকে একটা বাচ্চা তখন এখানে আসার পর মানে নষ্ট হয়ে গেছে, ব্লিডিং। আমি বাসায় আসার সাথে সাথে ব্লিডিং শুরু হয়েছে। তারপর যখন হসপিটালে গেছি তখন বলছে যে আমার একটা বাচ্চা, কিন্তু দেশে বলছিল আমার 2টা বাচ্চা, জন্মজ বাচ্চা। তো এখানে বলছে একটা বাচ্চা আছে, হার্টবিট আছে। তারপর 18 সপ্তাহে আমার বাচ্চাটা আবার নষ্ট হয়ে গেছে। এখন দুটোটা বাচ্চাই নেই। 1 মাস হলো আমার বাচ্চাটা যে ওয়াশ করাই দিতে, মানে নষ্ট হয়ে গেছিল তো 18 সপ্তাহে। তো এখন আমার কি বাচ্চা কি জন্য নষ্ট হয়ে যায় আমি সেটাই জানতে চাই। আর আমার ওজন একদম কম, আমি 90 পাউন্ড আমার ওজন। আপনার বয়স কত? আমার বয়স 23 বছর। 23 বছর। আর 23 বছর, আর আপনার এটা প্রথম প্রেগন্যান্সি ছিল, রাইট? না, এটা দ্বিতীয়। দেশে 2010-এ একবার নষ্ট হয়েছিল। আচ্ছা, 2010-এ একবার নষ্ট হয়েছে, এটা সেকেন্ড টাইম নষ্ট হলো। তাহলে এই নিয়ে টোটাল আপনার 3টে বাচ্চা নষ্ট হলো, খুবই দুঃখজনক। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা উত্তরটা জেনে নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। সবার ধন্যবাদ ডক্টর নাসরিন কাদের। সবার আগে ধন্যবাদ জানাই এত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাকে করার জন্য, এবং আমি খুবই আনন্দিত এই উত্তর দেওয়ার জন্য, কারণ অনেক দর্শক এর থেকে কিন্তু উপকৃত হবেন। শিওর। তো প্রথম বাচ্চা যদি নষ্ট হয়ে যায়, তাহলে দেখতে হবে কোন সময়টা নষ্ট হয়েছে। যদি প্রথম 6 উইকস মানে 6 সপ্তাহের মধ্যে বাচ্চা নষ্ট হয়, তাহলে বুঝতে হবে জেনেটিক প্রবলেম। অন্য প্রবলেম হতে পারে, কিন্তু জেনেটিক মেকআপটা প্রবলেম। এমন হতে পারে আমাদের শরীরে
46 ক্রোমোজোম থাকে, ওই জায়গায় হয়তো 47 আছে ক্রোমোজোম, মানে কোনো একটা নিউম্যার নাম্বারে বা স্ট্রাকচারে জেনেটিক যদি প্রবলেম থাকে তাহলে প্রথম 6 সপ্তাহে বাচ্চা নষ্ট হবে। কিন্তু ওই 6 সপ্তাহ যদি পার করে যায়, তারপরে 12 সপ্তাহ, তার মানে 3 মাস পর্যন্ত যদি বাচ্চা নষ্ট হয়, তাহলে বুঝতে হবে বাচ্চার ডেভেলপমেন্টের প্রবলেম, এবং ওই যে নারী ভিতরে যে ফুল তৈরি হয় প্লাসেন্টার প্রবলেম। সাধারণত লিটারেচার বলে যে প্লাসেন্টার ডেভেলপমেন্টের জন্য বাবার জিন কাজ করে বেশি, আর বাচ্চার স্ট্রাকচার ডেভেলপ করার জন্য, তার মানে হার্ট, তারপরে ব্রেন, তারপরে শরীর, তারপরে পা, তারপরে কিডনি, তারপরে লাংস, এগুলো ডেভেলপ করার জন্য বেশিরভাগ মায়ের জেনেটিক কাজ করে। এখন দেখতে হবে কোন সময় বাচ্চাটা নষ্ট হয়েছে, প্রথম বাচ্চাটা, আর দ্বিতীয় বাচ্চাটা টুইন প্রেগন্যান্সি, তার মানে দুটা বাচ্চা। তো দুটা বাচ্চা হলে হয় কি, টুইন প্রেগন্যান্সিতে হয়তো চান্স অফ লসটা বেশি, ওদের বাচ্চা নষ্ট হওয়ার চান্সটা বেশি। তার সাথেও যদি কনজেনাইটাল প্রবলেম থাকে, যেমন জেনেটিক প্রবলেম থাকে, তাহলে এদের চান্স অফ লস বেশি। তাহলে এখন দেখতে হবে যে সবার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে বাচ্চাটা নষ্ট হয়েছে তার ক্যারিওটাইপ, তার জেনেটিক অ্যানালিসিস করে দেখতে হবে, তখন ওনার করা হয়েছে, টিস্যু নেওয়া হয়েছিল কিনা, এবং দেখতে হবে যে কোন ধরনের প্রবলেম ছিল। প্রবলেমটা যদি সলভ করা যায় তো ভালোই, আর যদি সলভ না করা যায় তাহলে যখন নেক্সট টাইম প্রেগন্যান্সি নেবে স্ক্রিন করতে হবে যে ওই প্রবলেমটা এখন পর্যন্ত আছে কিনা। যেমন স্ক্রিন মধ্যে আর্লি সোনোগ্রাম শুরু করতে হবে, 6 সপ্তাহ থেকে সোনোগ্রাম, হার্ট দেখতে হবে, ব্রেন দেখতে হবে, তবে বাচ্চার কিডনি, বাচ্চার লিভার, বাচ্চার পা, বাচ্চার হাত, এগুলো দেখতে হবে। এই সিকোয়েন্সিয়ালি এভরি 2 উইক সোনোগ্রাম করে করে ফলো করতে হবে। মানে বাচ্চার গ্রোথে যদি সময়, যেমন অক্সিজেন, প্লাসেন্টা যদি ঠিকমতো ডেভেলপ না করে, ওইটাও সোনোগ্রামে ধরা পড়বে। তাহলে হয়তো 32 উইকস 40 উইকস পর্যন্ত না গিয়ে 32 উইকস সিজারিয়ান করে দিলে বাচ্চাটা বাঁচবে। তো এই বিভিন্ন স্টেপ নিতে হবে। এইবার সাবধান হতে হবে। জিনিস, স্বামী স্ত্রীর ব্লাড গ্রুপের মিসম্যাচ হলেও কিন্তু বাচ্চা নষ্ট হতে পারে, হতে পারে, ওইটাকে বলে জেনেটিক প্রবলেম। ওইটাকে জেনেটিক। ঠিক আছে ডক্টর জাহান, ধন্যবাদ চমৎকার উত্তরের জন্য। আমাদের আরেকটা কল আছে, সালমা নিউ ইয়র্ক থেকে। সালমা, বলুন আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে যে প্রেগন্যান্সি পিরিয়ডে মায়েদের মেজাজ খারাপ থাকে কেন? চমৎকার প্রশ্ন, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জেনে নিই। আপনাকে অনেক ধন্যবাদ সালমা, এত বিউটিফুল প্রশ্ন করার জন্য। সালমা, আপনি 100% কারেক্ট। কারণ হয় কি, প্রেগন্যান্সিতে বাচ্চা এবং প্লাসেন্টা দুটোই দরকার, দুটোই মানে গ্রো করতেছে। প্লাসেন্টা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, প্লাসেন্টা অনেক কাজ করতেছে একদম মেশিনের মতো। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এস্ট্রোজেন। প্লাসেন্টা বাংলাটা একটু বলে দেই। ফুল বলি না, যে নারী মানে হচ্ছে অ্যাম্বিলিক্যাল কর্ড, আর ফুলটা হচ্ছে প্লাসেন্টা। তো না, যে ফুলটা হচ্ছে ওটা একদম ছোট্ট থাকবে, তারপরে আস্তে 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 বড় হয়ে হয়ে অনেক বড় হবে, মানে ওজন হয়তো 2.5 পাউন্ডের মতো হয়ে যাবে। তো এই প্লাসেন্টার মধ্যে হরমোন সিনথেসিস, অনেকগুলো হরমোন, এস্ট্রোজেন, প্রজেস্টেরন, মেইনলি এস্ট্রোজেন প্রজেস্টেরন বাড়ার জন্য, এবং প্রজেস্টেরনটা খুবই দরকার বাচ্চাটাকে কন্টিনিউ করার জন্য। এই কারণে মেজাজটা খারাপ হয়, যার জন্য দেখবেন অনেক সময় মাসিক হওয়ার আগে মেয়েদের মেজাজ খুব খারাপ থাকে, তারপরে মাসিক হয়ে গেলে একটু ঠান্ডা হয়। তাহলে সংক্ষিপ্তে উত্তর বলতে হবে যে হরমোন রিলেটেড প্রবলেম। খুবই সুন্দর। আরেকটা কল আছে, নাসরিন আছেন আমাদের সাথে। নাসরিন, বলুন আপনার প্রশ্ন। নাসরিন, লাইনে আছেন? আচ্ছা, লাইনটা বোধহয় কেটে গেছে। যাই হোক, আমরা কথা বলছিলাম, আমরা প্রথমে ছিলাম কিডনি কিছু সমস্যা নিয়ে। আচ্ছা, কিডনিতে হয় কি, যে কিডনিটা বেশ একটু সাইজে বড় হবে, তারপরে কিডনির ভিতরে যে ছোট ছোট স্ট্রাকচার থাকে, কাপের মতো, ক্যালিসেস বলা হয়, কাপের মতো, পেয়ালার মতো ছোট ছোট, ওর মধ্যে ইউরিনটা আসবে আবার যাবে। তো যখন ইউরিনটা যায় তখন ওটা নলিটাকে বলা হয় ইউরেটার। যে কিডনি থেকে যে নলিটা বের হয় ওটাকে ইউরেটার, ওইটা গিয়ে আবার ব্লাডারের মধ্যে ওপেন করে, ইউরেটারটা ডাইলেট করে যায়, ডায়ামিটারটা বড় হয়ে যায়, কারণ প্রজেস্টেরন সব জায়গায় একটু ডাইলেট করে দেয়। তখন হয় কি, টেন্ডেন্সি থাকে বেশি করে, যেখানে 15 সিসি ইউরিন থাকবে ওই নলির মধ্যে, সেখানে দেখা গেল 50 সিসি ইউরিন থাকে। তাতে হয় কি, রিটেনশন হয়। রিটেনশন মানে হচ্ছে জমে থাকবে। ইউরিন